মারার পরে আমি কিন্তু দোয়া ছাড়ি নাই। আমি চিন্তা করছি একটা কিছু না কিছু একটা ঘটতে যাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম যে ভাই তোমরা আমাকে করে ফেলো না, জবাই করো না, তোমরা আমার পিছনে টাকায় গুলি করে দাও। তা ওরা বললো যে এটা কানুনি নিস, আমাদের নিয়মে নাই, তোকে জবাই করতেই হবে। আমি চিন্তা করতে লাগলাম যে আমি এই মেয়েটাকে কি বিপদে ফেলে দিলাম। আর ওরা মেরে মেরে আমার আমার পিঠ সব টস করে ফেলেছে, আমার শরীর নাই। আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, দম আছে, ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়বেন না। আমি তো ধরা অলরেডি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে তখন আমার কাছে বারবার তার ছবিটা আমার কাছে রিফ্লেকশন হচ্ছে, এবং ওরা যখন বলছে যে তুমি বাংলাদেশে তোমার স্ত্রীর সাথে কথা বলো, তখন আমি চিন্তা করলাম এখন তাকে আমি কি বলবো। আমি কি বলবো যে আমাকে মেরে ফেলবে তুমি, মানে এই যে বিষয়টা আমার মাথার মধ্যে বারবার পাক খাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম যে না, আমি কথা বলবো না। তো আর একজন আসলো, সে এসে আমাকে একটু বোঝানোর চেষ্টা করলো যে না তুমি কথা বলো, আজকে তোমার জীবনের শেষ দিন। তা আমার তখন হচ্ছে যে না আমি কথা বলবো না। তখন ওরা আমাকে ওই যে বলছে যে তখন করছে, আমি যখন কথা বলতে চাইনি তখন ওরা আমাকে বসায় রাখছে। বসায় রেখে ওরা 2-3 জন আবার অন্য জায়গায় যে আলাপ করতেছে, আলাপ করতে যে বিশ্বাস করবেন না, তখন আমি বসে বসে আমি চিন্তা করতে লাগলাম যে আমি এই মেয়েটাকে কি বিপদে ফেলে দিলাম। তার বয়স তখন 25 থেকে 26 বছর। তখন আমি চিন্তা করলাম যে এই বয়সে এই সময়ে কোথায় যাবে, কার ঘরে যাবে, সে কি তাকে ভালো রাখবে কি রাখবে না, বা আমি একটা অনিশ্চয়তা জীবনের মধ্যে তাকে ফেলে দিয়ে আমি চলে যাচ্ছি। এই অপরাধবোধ, আমার মৃত্যুর থেকে এই অপরাধবোধটা আমার মধ্যে তখন কাজ করতে লাগলো যে আমি কি ভুল কাজ করলাম। তখন ওরা যখন আমাকে জবাই করার জন্যে গাধার উপরে বসায় দিল, তখন আমি ওদেরকে বললাম যে ভাই তোমরা আমাকে করে ফেলো না, জবাই করো না, তোমরা আমার পিছনে টাকায় গুলি করে দাও। তা ওরা বললো যে এটা কানুনি নিস, আমাদের নিয়মে নাই, তোকে জবাই করতেই হবে। তখন আমাকে যখন গাধার উপরে বসাই দিল তখন আমার ভয় লাগলো। তখন আমি বললাম যে আমি একটু পানি খাবো। তখন ওরা আমাকে এই পানি দিয়ে দিল। যত সেই পানি খাতি যে এরকম হাত এরকম কাঁপতে লাগলো, কাঁপতে মুখের মধ্যে আর পানি ঢুকাতে পারছি না, কিন্তু পানি অর্ধেকের বেশি পড়তেছে আমার শরীরে, আর অল্প একটু যাচ্ছে মুখে। তখন আমি চিন্তা করলাম, আমাকে 2-3 পাক দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি হয়তো পৃথিবীতে আর বাঁচবো না। এই মেয়েটা হয়তো সারা জীবন আমাকে দোষ দিয়ে যাবে যে আমি কি করলাম। তারপরে আমি হয়তো তো সে জানবে না, কিন্তু আল্লাহ তো জানবে যে না আমি তার জন্য দোয়া ইউনুস, লাস্ট তার যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা আমি রেখে যাচ্ছি। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়া শুরু করলাম। ওই যে আপনারা দেখছেন, সিনেমায় দেখছেন দোয়া ইউনুসের যে ওই যে আছে, গাধা ঘুরতেছে, গাধা যদি স্টাফ হয়ে যায় বা মাটির সাথে শেষ দিয়ে দেয়, তখন ওরা জবাই করে ফেলবে, এটা হচ্ছে ওদের নিয়ম। কিন্তু আল্লাহর কি রহমত, ওই সময় হঠাৎ করে আমার মধ্যে একটা পরিবর্তন এসে গেল। আমার সমস্ত শরীর গরম হয়ে মানে মনে হলো যে একটা গরম হাওয়া আমার শরীরের উপর দিয়ে বয়ে চলে গেল। তখন আমার কাছে মনে হলো এরা আমার কিচ্ছু করতে পারবে না। সিনেমায় আমরা দেখেছেন যে নিশো ভাই যেভাবে ওই সময় যে বোল্ডনেস সে পাইছে, যে আমার কাছেও তখন মনে হতে লাগলো এরা কিছু করতে পারবে না। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম, ভাই জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম। আর ওরা মেরে আমার পিঠ সব টস করে ফেলেছে, আমার শরীর নাই। মেরে হয়তো দোয়া বন্ধ কর। আমি বলেছি না, আমি দোয়া বন্ধ করবো না। ও তখন আমার পিঠটাকে ঝাঁঝরা করে দিয়েছে AK-47 দিয়ে, কিন্তু আমি দোয়া থামি নাই। ওরা কিছুক্ষণ পর আমার নাও নিচে বসাইছে, আবার উপরে উঠাই আবার মারেছে। মারার পরে আমি কিন্তু দোয়া ছাড়ি নাই। আমি চিন্তা করছি একটা কিছু না কিছু একটা ঘটতে যাচ্ছে, তা আমি দোয়া ছাড়বো না। তারপরে এইভাবে লাস্টে আমার লাশ নেওয়ার জন্যই গাড়ি চলে আসছে। 3-4 ঘন্টা হয়ে গেছে এইভাবে চলতেছে আমাদের। কিন্তু গাধার উপরে চড়ায় গাধারে মারেছে, গাধারও শেষ পর্যন্ত AK-47 দিয়ে বাড়িয়েছে। আমার ছবি আছে, আপনারা দেখেন, ওই সময় আমার পিঠ ঝাঁঝরা করে ফেলেছে মেরে। আমি সে সময় ছবি তুলে রাখছি। তারপরে আস্তে আস্তে এইভাবে এই চলতে ওদের কাছে বারবার ফোন আসতেছে। লাস্টে তো ওরা হট করে এসে জড়ায় ধরছে আমাকে, জড়ায় ধরে এখানে চুমো খায়, এখানে চুমো খায়, এখানে চুমো খায় বলে যে তুই খুব আল্লাহর খুব সহি নফর, তোকে আর মারা যাবে না, আমাদের কমান্ডারের নির্দেশ আছে। তখন ওরা, আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসের কাছে ওরা টাকা দাবি করে।
তারপরে এই প্রসেস করতে 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 আমার বাকি সময় কেটে যায়। তারা যেটা করেছে, আমি সিনেমাটা আজকে দেখেছি, এটা রনি ভাই এবং শাকিল ভাই, তাদেরকে আমি বেশি কৃতজ্ঞতা জানাই যে আমি 18 বছর পরে তাদের মাধ্যমে এই আমার যে বাস্তব জীবনের যে ঘটনা সেটা আপনাদের কাছে আমি প্রকাশ করতে পেরেছি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রকৃত ঘটনাটা জানুক এবং আজকের বাংলাদেশের যে সমাজ, যে যে ছেলেমেয়েরা আছে, যে ইয়াং ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়তেছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে আছে, তাদের মধ্যে সেই স্পিরিটটা তৈরি হোক যে আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, দম আছে, ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়বেন না, ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বেন না। আমি সবসময় একটা জিনিস চিন্তা করেছি, এখানে অনেক ঘটনা ঘটেছে, আপনারা জানেন, সিনেমায় দেখেছেন, অনেক ঘটনা ঘটেছে। আমি সবসময় চিন্তা করেছি টাইমটা কীভাবে কিল করব, টাইমটা কীভাবে কিল করব। আমাকে যেদিন ধরছে সেদিন আমার ওয়েট ছিল, তখন আমার ওয়েট ছিল 78 কেজি। আমারে যখন ছাড়ছে তখন আমার ওয়েট ছিল মাত্র 56 কেজি। আমি বাংলাদেশে আসছি, আমার প্যান্টে যে জিন্সের প্যান্ট ছিল সেই জিন্সের প্যান্ট খুলে পড়ে যায়। আমি বলি কীভাবে যাব, আমি ওই জিন্সের প্যান্টের পকেটের মধ্যে দড়ি ভরে গিট দিয়ে আসছি, কারণ বেল্টও কুলা ছিল না, বেল্টে যে ঘাটগুলো ছিল সেই ঘাটেও হয় না। এই ছিল আমার করুণ পরিণতি। পরে বাংলাদেশে এসে দেখছি যে আমার ওয়াইফ তার যতটুক যা করার দরকার ছিল, মানে আমি যেটা চিন্তা করিলাম, দেখি যে সে মোটামুটি বাংলাদেশের সমস্ত জায়গা সে যে ইফোর্টটা আমার জন্য দিয়েছে এটা আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি, এবং এই কৃতজ্ঞতা আমি আমার এই জীবনে আমি কখনো শেষ করতে পারবো না।